আমাদের সবাইকে একটা কথা সবসময় শেখানো হয় তাই না, যে জীবনে সফল হতে হলে ধারাবাহিক হতে হবে। কিন্তু কি হবে যদি এই ধারণাটাই ভুল হয়? কি হবে যদি এই ধারাবাহিকতাই আসলে আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই গভীরভাবে দেখব। এই কথাটা তো আমরা প্রায় সবাই শুনেছি, আর এটাই যেন এখনকার প্রোডাক্টিভিটির মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে যে রোজ একই রুটিন, একই কাজ নিষ্ঠার সাথে করে গেলেই একদিন না একদিন বড় সাফল্য আসবেই। এই প্রতিষ্ঠিত ধারণাটাকেই আমরা আজ একটু অন্য চোখে দেখব। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, কি হবে যদি এই রোজকার পুনরাবৃত্তিটাই সমস্যা হয়ে দাঁড়ায়? ধারাবাহিকতায় কোষ্ঠকাঠিন্য এই পর্যালোচনার উপর ভিত্তি করে আমরা আজ দেখব কিভাবে অতিরিক্ত নিয়মকানুন বা রুটিন আমাদের এগিয়ে যাওয়ার পথে দেয়াল তুলে দিতে পারে। তো চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। ধারাবাহিকতার ভ্রম, মানে এই যে একটা প্রচলিত বিশ্বাস, এর পেছনের সমস্যাগুলো আসলে কি কি চলুন একটু খতিয়ে দেখি। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, স্থবিরতার ফাঁদ। মানে একটা অতিরিক্ত গোছানো রুটিন কিভাবে আমাদের উন্নতির গতিকে থামিয়ে দিতে পারে, বা বলা ভালো একটা ফাঁদে ফেলে দিতে পারে। দেখুন, যখন আমরা খুব বেশি নিয়ম মেনে চলি তখন এর একটা উল্টো দিকও কিন্তু আছে। এটা আমাদের মধ্যে একটা অবসাদ বা বার্ন আউট তৈরি করে। আমাদের চিন্তাভাবনায় একটা স্থবিরতা চলে আসে। নতুন কিছু করার সুযোগগুলো আমরা দেখতেই পাই না, ঝুঁকি নিতে ভয় পাই, আর সবচেয়ে বড় কথা, আমাদের কল্পনা শক্তিটাই যেন মরে যায়। এই যে একটা আটকে পড়ার অনুভূতি, এটাকে বোঝানোর জন্য একটা দুর্দান্ত শব্দ ব্যবহার করা হয়েছে, আচরণগত কোষ্ঠকাঠিন্য। ব্যাপারটা ঠিক শারীরিক কোষ্ঠকাঠিন্যের মতোই। যখন আমাদের মানসিক প্রক্রিয়াগুলো অতিরিক্ত নিয়মের জালে ভেসে যায়, তখন নতুন আইডিয়া বা চিন্তার প্রবাহটা বন্ধ হয়ে যায়, আমরা আর এগোতে পারি না। তাহলে উপায়টা কি? এই কঠোর রুটিনের বিকল্প হিসেবে কি আছে? চলুন আমাদের তৃতীয় পর্বে সেটাই জেনে নেওয়া যাক, গতিশীল শৃঙ্খলা খুলে বের করা। এই স্লাইডটা দেখুন, মানসিকতার পরিবর্তনটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে, তাই না? একদিকে আছে আমাকে সবসময় এভাবেই কাজটা করতে হবে, এই গোড়া মনোভাব, আর অন্যদিকে আছে আমার বিকাশের জন্য যা যা প্রয়োজন আমি তাই করব, এই নমনীয় চিন্তা। মানে মূল কথা হলো পদ্ধতির প্রতি নয়, লক্ষ্যের প্রতি সৎ থাকা। এখন অনেকেই ভাবতে পারেন গতিশীল শৃঙ্খলা মানে হয়তো কোনো নিয়মই না থাকা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর আসল ভিত্তি হলো ভারসাম্য। যেমন ধরুন, স্বাস্থ্য বা নৈতিকতার মতো জরুরি বিষয়গুলোতে ধারাবাহিকতা তো রাখতেই হবে, কিন্তু সৃজনশীল বা পেশাগত কাজে নতুন কিছু চেষ্টা করার স্বাধীনতাও থাকতে হবে। এখানে কঠোর রুটিনের চেয়ে সহনশীলতা আর কৌতূহলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই গতিশীল শৃঙ্খলার ধারণাটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? চলুন আমাদের চতুর্থ পর্বে এর জন্য একটি সহজ 5 ধাপের পরিকল্পনা দেখে নিই। এই 5টি ধাপ একটা পরিষ্কার পথ দেখায়। প্রথমে নিজের রুটিনগুলো ভালো করে দেখা, তারপর তাতে একটু একটু করে নমনীয়তা যোগ করা, এরপর কাঠামো আর স্বাধীনতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা, শৃঙ্খলার পুরনো ধারণাকে বদলে নতুন করে ভাবা, আর সবশেষে নিয়মিত নিজের রুটিনগুলোকে পর্যালোচনা করে দেখা। এই পুরো প্ল্যানটার মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা আইডিয়া হলো এই সৃজনশীল অনির্দিষ্টতা। এর মানে কি? মানে হলো প্রতি সপ্তাহে নিজের মোট সময়ের প্রায় 10 থেকে 15% এমন কিছু কাজের জন্য রাখা যা আপনার বাধা ধরা রুটিনের একদম বাইরে। এই সময়টুকু একঘেয়েমি ভাঙতে আর নতুন আইডিয়ার জন্ম দিতে দারুণ কাজ করে। আর সবশেষে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো আত্মজিজ্ঞাসা। নিয়মিত, হয়তো প্রতি মাসে একবার, নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি। আমার যে রুটিনগুলো আছে সেগুলো কি আমাকে এগোতে সাহায্য করছে, নাকি আমার দম বন্ধ করে দিচ্ছে? তো সব মিলিয়ে আমরা কি শিখলাম? এই আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলুন দেখে নিই এর চূড়ান্ত শিক্ষাটা কি। এই কথাটা দিয়েই পুরো ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়া যায়। আসল বৃদ্ধি কিন্তু একই কাজ অবিরাম করে যাওয়ার মধ্যে নেই, বরং এটা বোঝার মধ্যেই আসল জ্ঞানটা লুকিয়ে আছে, যে কখন নিজেকে বদলাতে হবে, কখন নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, আর কখন পুরনো অভ্যাসগুলো ভাঙতে হবে। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, এমন কোনো অভ্যাস বা রুটিন কি জীবনে আছে যা একসময় হয়তো খুব কাজের ছিল, কিন্তু এখন উপকারের চেয়ে অপকারই বেশি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার মধ্যেই হয়তো আপনার বিকাশের পরের ধাপটা লুকিয়ে আছে।